Assalamu alaikum, Dr. Khaleda Edib, Consultant and Medical Director of Regenerative Medicine at European Wellness Villa Medica Bangladesh Premier Center. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো লাইভের শুরুতেই সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই কোভিড-19 ভয়াবহতায় সবাই যেন সরকারের নির্দেশ মতো লকডাউনের যত নিয়মাবলী আছেন ইমার্জেন্সি সার্ভিস ছাড়া মাস্ক বিহীন কেউ বাড়ির বাইরে বের হবেন না, সেই প্রত্যাশা নিয়ে অ্যাজ এ ডক্টর সবার সুস্বাস্থ্য কামনা করে আমার লাইভটি শুরু করছি। সো সবাই জয়েন করছেন, টিল দেন আমি একটু লাইভটা শেয়ার করে নিই সো দ্যাট সবাই জয়েন করতে পারেন। আজকে আমার লাইফের টপিক একটু ডিফারেন্ট। সবসময় আমি অনেক ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে কথা বলি, অবশ্য হার্ট ডিজিজ নিয়েও কথা বলি, কিন্তু আজকে একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের হার্টের বিভিন্ন ডিজিজ এবং তার অনেক ক্ষেত্রে অনেকাংশেই অনেক আধুনিক সমাধান চলে এসেছে, সেই অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আজকে কথা বলবো। ইডব্লিউ ভিলা মেডিকা অলরেডি সবার কাছে বহু প্রচলিত একটি নাম, যেটা একটু ডিফারেন্ট ওয়েতে রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে বিভিন্ন ক্রনিক ডিজিজের চিকিৎসা করে এবং আমি এখানে আসলে শুরু থেকে আছি এবং অনেক সাকসেস রেট আসার পরে আমরা আসলে আমাদের এই মার্কেটিং যে স্ট্র্যাটেজি অথবা আপনাদের কাছে মেসেজগুলো কনভে করা, এগুলো বিভিন্ন সাকসেস রেট দেখার পরেই কিন্তু আমরা শুরু করেছি। সো অবশ্যই যতটুকু আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে বডির কোষ এবং সেলস নিয়ে। সো হার্টও বডির একটা অঙ্গ এবং এটি অনেক কোষ অথবা সেলস নিয়ে গঠিত। সো হার্টের কোনো ডিজিজ যদি কোষ অথবা সেল রিলেটেড হয়, সেগুলো আমরা রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে কিছুটা হলেও ট্রিটমেন্ট করতে পারছি এবং সফলতার সাথে ট্রিটমেন্ট করতে পারছি। এবং যেই ডিজিজগুলোতে সার্জারির প্রয়োজন আছে সেখানে কোনো অপশন নেই, সেখানে অবশ্যই সার্জারিতে যেতে হবে। তবে যেগুলো কোষ অথবা সেল রিলেটেড অথবা হার্টের ফাংশন রিলেটেড, সেল ফাংশন রিলেটেড ডিজিজ, সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। অথবা যেটা আমার কাছে একজন ডক্টর হিসাবে খুবই আমি বলবো ইম্পর্টেন্ট, যে হার্ট ডিজিজ যেন না হয়, হার্ট ডিজিজ যেন ডেভেলপ না করে, যেগুলো কনজেনিটাল হার্ট ডিজিজ না, যেগুলো করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট ডিজিজ, সেগুলো যেন ডেভেলপ না করে, সেটার জন্য অনেক প্রিভেন্টিভ মেজার কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে নেওয়া যায় এবং আপনি হার্ট অ্যাটাক অথবা হার্ট ডিজিজ থেকে মুক্তি পেতে পারেন। সো অনেক প্রশ্ন আসছে, আমি প্রশ্নগুলো নিয়ে নিব, খুব শর্ট করে আজকে টপিকটা নিয়ে একটু কথা বলি, তারপরে আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের আনসার দিতে। যদি না পারি অ্যাজ ইউজুয়াল ইনবক্সে আপনারা আনসার পেয়ে যাবেন। সো বেসিক্যালি হার্ট ডিজিজ কি? সো আমরা মনে করি হার্ট অ্যাটাক, অনেকেরই ধারণা হার্ট অ্যাটাক অথবা দেখা যায় যে হার্টের ব্লক, এতটুকুই শুধু বোধহয় হার্ট ডিজিজের মধ্যে সীমাবদ্ধ। আসলে তা নয়। আমরা যদি হার্ট ডিজিজকে ভাগ করতে চাই, একদম বেসিক ভাগ সবাইকে বোঝানোর জন্য আমি সায়েন্টিফিক ওয়েতে বলছি, কিন্তু সবাইকে সহজভাবে বোঝানোর জন্য আমি সহজ করে বলছি যে আমাদের হার্টে দুই ধরনের ডিজিজই কিন্তু হতে পারে। একটা হচ্ছে কিছু কনজেনিটাল ডিজিজ। কনজেনিটাল ডিজিজ অর্থ হচ্ছে যেগুলো আমরা জন্ম থেকেই পাই, জন্ম থেকেই পেশেন্টসদের মধ্যে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য দেখা যায় এএসডি, অ্যাট্রিওসেপ্টাল ভেন্ট্রিকুলার ডিজিজ, ভিএসডি, তারপরে ভালভুলার ডিজিজ। এই ধরনের কনজেনিটাল ডিজিজ অথবা কনজেনিটাল কোনো অ্যানোমালিস, ডেক্সট্রোকার্ডিয়া, অনেক সময় হার্ট যে পাশে থাকার কথা সেই পাশে না থাকে অন্য পাশে থাকে, এই ধরনের কিছু কনজেনিটাল ডিজিজ আছে। এগুলোকে আমরা যে বিভিন্ন ধরনের ডিফেক্টসও বলি বা হার্টের প্রবলেম বলছি। সো এই কনজেনিটাল ডিজিজগুলো একরকম, আবার পরবর্তীতে নর্মাল একটা মানুষ যে কোনো হার্টের যে রক্তনালী বা রক্ত সঞ্চালন আছে সেখানে যদি কোনো ডিফেক্টিভ কিছু ধরা পড়ে, যেটাকে আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি, এটা কিন্তু আবার ভিন্ন। সো একদম গ্রস যদি ভাগ করি তাহলে একটা হচ্ছে কনজেনিটাল ডিজিজ আর একটা হচ্ছে নর্মাল করোনারি আর্টারি ডিজিজ। সো কনজেনিটাল ডিজিজের ক্ষেত্রে আমাদের রিজেনারেটিভ মেডিসিনের ক্ষেত্রে খুব কমই কিছু করার থাকে, বিকজ এগুলো স্ট্রাকচারাল প্রবলেম।
সো স্ট্রাকচারাল প্রবলেম অর্থ হচ্ছে হার্টের যে নর্মাল স্ট্রাকচার, সেটা হতে পারে মাসলসের মধ্যে, সেটা হতে পারে সেপ্টামের মধ্যে। তো এগুলো স্ট্রাকচারাল যে প্রবলেম, এগুলো কিন্তু সার্জারি ছাড়া আদার অপশনস থাকে না ঠিক করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা হয়তোবা খুব একটা বেশি কাজ করার আমাদের স্কোপ নেই। তবে স্কোপ আছে এই অর্থে, যারা হার্টের অলরেডি সার্জারি করেছেন এই ধরনের কনজেনিটাল ডিজিজের জন্য, তাদের কিন্তু হাই রিস্ক থাকে আবার পরবর্তীতে করোনারি আর্টারি ডিজিজ ডেভেলপ করার। সো সেই ক্ষেত্রে আমরা কিছু প্রিভেন্টিভ মেজারমেন্ট নিয়ে করোনারি আর্টারি ডিজিজ যেন না হয় সেভাবে আপনাদেরকে হেল্প করতে পারি। So this is the way how we can help you in congenital heart disease. So directly congenital heart disease থাকলে অবশ্যই অপারেশন লাগবে। সো অপারেশনের পরবর্তীতে তার ডেইলি লাইফটা যেন স্মুথ হয়, এবং পরবর্তীতে হার্ট রিলেটেড করোনারি আর্টারি ডিজিজ যেটা বলছি, বা হার্টের রক্তনালী বা রক্ত সঞ্চালন যেন ভালো থাকে, সেজন্য আমরা রিজেনারেটিভ ওয়েতে কাজ করতে পারি। আর এখন যেটা বেসিক আমাদের কাজ করার বিশাল জায়গা রয়েছে, সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। তো করোনারি আর্টারি ডিজিজ অনেক ধরনের ডিজিজ হতে পারে। আর্টারি ইনফ্লামেশন হতে পারে, আর্টারির মধ্যে বা রক্তনালীর মধ্যে ব্লকেজ হতে পারে, এখান থেকে বিভিন্ন ধরনের চেস্ট পেইন হতে পারে, সিমটোম্যাটিক হতে পারে, নন সিমটোম্যাটিক হতে পারে। সো এই ক্ষেত্রে আসলে আমাদের অনেক কিছু করার আছে। সো এই জন্য এই করোনারি আর্টারি ডিজিজটা আসলে কনজেনিটালি তো আর হয় না শুরু থেকে। এটা স্লোলি মানুষের লাইফস্টাইল, মানুষের মেটাবলিজম, একটা মানুষের ক্রনিক ডিজিজ, আদার রিস্ক ফ্যাক্টর, স্মোকিং, অ্যালকোহল, এগুলো সব যখন একটা মানুষের মধ্যে একটা দুটো করে থাকে, তখন আস্তে আস্তে করোনারি আর্টারি ডিজিজ কিন্তু ডেভেলপ করে। সো অবশ্যই যেগুলো আমাদের রিস্ক ফ্যাক্টর অফ ডেভেলপিং করোনারি হার্ট ডিজিজ, এগুলো একটু জেনে নিতে হবে। তার মধ্যে অন্যতম রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাই কোলেস্টেরল। সো হাই কোলেস্টেরল যদি কারো থাকে, স্পেশালি ট্রাইগ্লিসারাইড অথবা এলডিএল এইচডিএল রেশিওটা যদি কারো ভালো না থাকে, তখন কিন্তু তার করোনারি হার্ট ডিজিজ ডেভেলপ করার একটা চান্স থাকে। সো এই ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা সবসময় করছি সেটা হচ্ছে যে, যদি কোনো পেশেন্ট, যেটাকে আমরা ডিসলিপিডিমিয়া বলি বা কোলেস্টেরলের ইমব্যালেন্স বলি, তাদের ক্ষেত্রে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা তখন তাদেরকে কি করছি, আমরা চেষ্টা করছি তার কোলেস্টেরল লেভেলটা ব্যালেন্স করার জন্য, বিকজ এটা একটা রিস্ক ফ্যাক্টর অফ করোনারি হার্ট ডিজিজ। সো বেসিক্যালি আমরা কি করছি, আমরা যেটা করছি সেটা হচ্ছে হার্ট ডিজিজ হয়ে যাওয়ার আগে যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে ওগুলোকে মডিফিকেশন করছি, সো দ্যাট আপনি হার্ট ডিজিজে না যান। সো যেটা কনজেনিটালটা তো আমি বলেই নিলাম, বাট যেটা আমি বলছি যে করোনারি হার্ট ডিজিজ পরে ডেভেলপ করে তাদের জন্য, এটা যে যাদের কোলেস্টেরল ইমব্যালেন্স আছে তাদের জন্য আমাদের এখানে আছে ফসফোলিপিড কোলিন ইনফিউশন। রিজেনারেটিভ মেডিসিনে এটা খুবই কার্যকরী একটি ভূমিকা পালন করে। এখানে আমরা ফসফোলিপিড ইনফিউশন দেই। আমরা জানি যে ফসফোলিপিড হচ্ছে যে কোনো কোষ অথবা সেলের যে সেল মেমব্রেন অথবা আবরণ থাকে চারদিকে, যেটার জন্য সেলটা ভেতরে প্রোটেক্টেড থাকে, সেই সেল মেমব্রেনটা অনেক সময় নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। এই কারণে আমরা ফসফোলিপিড ইনফিউশন দেওয়াতে ওই সেল মেমব্রেনগুলো রিপেয়ার হয়। ঠিক তেমনই ভাবে হার্টের সেল মেমব্রেনগুলো রিপেয়ার হয়। তখন হার্টের সেলস যদি ফাংশনিং প্রপারলি করতে পারে, সেল মেমব্রেন যদি ভালো থাকে, তার প্রোটেক্টিভ লেয়ারটা যদি ভালো থাকে, তাহলে ইনসাইড অফ দ্য সেলস যে ফাংশনসগুলো আছে সেই ফাংশনগুলো ভালো হয়। যেমন মাইটোকন্ড্রিয়া, এটি সেলসের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ বা একটা স্ট্রাকচার। সো এইটার যে ফাংশন, এটাকে আমরা সেলের পাওয়ার হাউস বলি। এইটাকে ভালো রাখার জন্য সেল মেমব্রেনটা, প্রোটেক্টিভ যে লেয়ারটা আছে, ওটাকে খুব আমি বলবো টেন্স থাকতে হবে, মানে একদম ব্যালেন্স থাকতে হবে। তো সেল মেমব্রেনটা যদি কখনো এরকম রাপচার হয়ে যায়, হ্যাঁ, করোনারি আর্টারি ডিজিজের পেশেন্টে যেটা হয় যে সেলসগুলো ইনফ্ল্যামেশন হয়, ক্রনিক ইনফ্ল্যামেটরি প্রসেস চলে, তখন সেল মেমব্রেন রাপচার হয়। সো আমরা যদি ফসফোলিপিড ইনফিউশন দেই, সেক্ষেত্রে সেল মেমব্রেনটা রিপেয়ার হওয়া সম্ভব এবং সেলের যে কার্যক্ষমতা এটাকে বাড়ানো সম্ভব। তো হার্টের সেলের কার্যক্ষমতা যদি আমরা বাড়াই, তাহলে হার্টেরও কিন্তু কার্যক্ষমতা বাড়ানো সম্ভব। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে আরো কিছু
ফ্যাক্টরস ইউজ করি, যেগুলোকে আমরা বলি কেমিক্যাল ফ্যাক্টরস নয়, এটা ন্যাচারাল ফ্যাক্টরস। সো এই জিনিসগুলো আমরা এই ইনফিউশন বা স্যালাইনের মধ্যে ফসফোলিপিডের সাথে ইউজ করি, যেগুলো যাদের কোলেস্টেরল হাই থাকে বা ব্যাড কোলেস্টেরল যাদের বেশি থাকে, সেগুলোকে স্লোলি লিমফ্যাটিক ড্রেনেজের মাধ্যমে বের করে দেয়। সো ফসফোলিপিড কোলিন ইনফিউশন যদি কেউ নিতে চায় বা নেন, তাহলে আপনার প্রথমত যে উপকারটি হবে সেটি হচ্ছে, আপনার যদি কোলেস্টেরল হাই থাকে অথবা ব্যাড কোলেস্টেরল বডিতে বেশি থাকে, অথবা HDL LDL রেশিও কম থাকে, অথবা অলরেডি করোনারি আর্টারি ডিজিজ হয়ে গেছে বাট এখনো কোনো হার্ট অ্যাটাক বা ব্লকেজ এরকম ধরা পড়েনি, বাট ইনিশিয়াল স্টেজে আছে, ইনফ্ল্যামেটরি স্টেজে আছে, সেই ক্ষেত্রে একটু পুরোপুরি এটাকে রিভার্স করা যায় যেন করোনারি আর্টারি ডিজিজ ডেভেলপ না করে। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই ডু। এবং এই ফসফোলিপিড কোলিন ইনফিউশনের সাথে যেটা আমি বললাম, আদার সাবস্টেন্স ইউজ করি ব্লকেজগুলোকে, ছোট ছোট যদি কোনো ব্লক থাকে সেগুলোকে রিমুভ করার জন্য। সেটা হচ্ছে কিলেশন বা চিলেশন, এক একজন এক একভাবে প্রোনাউন্স করেন। এখানে আমরা সোডিয়াম অথবা ক্যালসিয়াম চিলেটিং এজেন্ট ইউজ করি, বিকজ আমরা জানি, আমরা যতটুকু নলেজ, যতটুকু রিসার্চে এসছে, যে যখন একটি ব্লক থাকে ওখানে শুধু কিন্তু ফ্যাট মলিকুলস থাকে না, ফ্যাটের সাথে কিছু ধাতু থাকে, ভারী ধাতু যেটাকে আমরা মেটালস বলি বা যেটাই বলি না কেন, তার মধ্যে ক্যালসিয়াম অন্যতম। ক্যালসিয়াম আরো শক্ত করে ফ্যাটটাকে বাইন্ড করে, সো দ্যাট ওটা ব্লকের মতো হয়ে যায় এবং ওটাকে তখন সার্জারি ছাড়া উপায় থাকে না। খুব আর্লি স্টেজে যদি আমরা ফসফোলিপিড করে ইনফিউশন এবং চিলেশন এটা অল্টারনেট করে দেই, তখন এই ব্লকেজটা স্লোলি ক্যালসিয়ামটাকে রিমুভ করে ফ্যাটটাকে সফট করে ফেলে, তখন ফ্যাটটা আবার লিমফ্যাটিক ড্রেনেজের মাধ্যমে বের হয়ে যায়। তবে অবশ্যই এটা ডিপেন্ড করবে পেশেন্টের আদার্স কন্ডিশনের উপরে। পেশেন্টের যদি অ্যাকুইট কোনো ব্লকেজ থাকে, যেটার জন্য, যেটা আমাদের মেজর আর্টারিজ আছে বা মেইন যে রক্তনালী আছে হার্টের, সেগুলোকে হ্যাম্পার করছে এবং পেশেন্টের চেস্ট পেইন হচ্ছে অথবা পেশেন্টের হার্টের পাম্পিং পাওয়ার কমে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট অফ অল সার্জারি করে নিয়ে দেন প্রিভেন্টিভ বা ফার্দার অ্যাটাক থেকে প্রিভেন্ট করার জন্য আমরা এগুলো ইউজ করি। কিন্তু যেসব পেশেন্টের কোনো সিমটমস নেই এবং ছোট ছোট খুব অল্প অল্প রক্তনালীতে, চিকন রক্তনালীতে অল্প অল্প ব্লকেজ আছে, যেটা মেজর রক্তনালী সঞ্চালনকে হ্যাম্পার করছে না বা হার্টের ফাংশনকে হ্যাম্পার করছে না, সেই ক্ষেত্রে আমরা ফসফোলিপিড লিপিড ইনফিউশন এবং চিলেশন এই দুটার কম্বাইন্ড ট্রিটমেন্ট করলে পেশেন্ট অনেক উপকার পান এবং হয়তোবা তখন আর সার্জারি লাগে না। তবে এর সাথে অবশ্যই ডায়েটারি মডিফিকেশন এবং আদার্স যে রিস্ক ফ্যাক্টর আছে করোনারি আর্টারি ডিজিজের, যেরকম স্মোকিং, এটাকে বন্ধ করতে হবে, অ্যালকোহল এটাকে স্টপ করতে হবে, দেন যেটা আমরা বলি যে ডায়েটারি মডিফিকেশন এটাকে ঠিক করতে হবে, ডেইলি এক্সারসাইজ এইটাকে নিয়ে আসতে হবে। কারো যদি ডায়াবেটিস বা থাইরয়েডের কোনো ইস্যুস থাকে যেগুলো হার্টের ডিজিজকে আরো এক্সাজারেটেড করে, তাহলে সেগুলোকেও কন্ট্রোল করতে হবে। সো আমরা যখন একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করি, একটা সিমটমস নিয়ে আসলে শুধু ওইটাকে ট্রিট করি না, আমরা আদার্স কি কি প্রবলেমস আছে পেশেন্টসের মধ্যে সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং সেগুলো ট্রিটমেন্ট করি। সো দিস ইজ দ্য অ্যাডভান্স ট্রিটমেন্ট অফ হার্ট ডিজিজ, স্পেশালি করোনারি আর্টারি ডিজিজ, যেটা কনজেনিটাল না এবং যেটা খুব প্রিলিমিনারি স্টেজ থেকে ট্রিটমেন্ট করলে খুব সিভিয়ার হার্ট অ্যাটাক থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সো দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাডভান্স ট্রিটমেন্ট। কারণ আমরা সাধারণত ডিজিজ হয়ে গেলে আমাদের লটস অফ অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে, অনেক অ্যাডভান্স সার্জারি আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট করাই যায় এবং সবাই করছেনও। বাট আমরা যেটা চাই যে ডিজিজ যেন ডেভেলপ না হয়, সো আমাদের কাজটা ওই জায়গা থেকে ডিজিজ ডেভেলপিং প্রসেসটাকে হোল্ড করে দেওয়া। সো দিস ইজ হাউ রিজেনারেটিভ মেডিসিন ওয়ার্ক ফর হার্ট ডিজিজ পেশেন্টস। আমি খুবই দুঃখিত, অনেক প্রশ্ন চলে এসেছে, একটা প্রশ্ন পড়তে পারিনি। এখন আমি আসলে আমি যতটুকু মেসেজ আপনাদেরকে দিতে চাই ওটা বলার পরে আপনাদের প্রশ্নগুলো একটু দেখে নেই। যদিও আমাদের লাইফগুলো এখন খুব ছোট হয়, এই জন্য আমি হয়তোবা সবগুলো প্রশ্ন নিতে পারবো না। ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিব টপিক রিলেটেড, আর ইম্পর্টেন্ট না হলে পরবর্তীতে, অবশ্য প্রত্যেকের প্রশ্ন ইম্পর্টেন্ট, পরবর্তীতে আমি টেক্সট আনসার করব। সো সামাদ চৌধুরী সবসময় আমাদের লাইভ দেখেন মৌলভীবাজার থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। মোহাম্মদ রাফি ম্যাডাম, ডায়রিয়া
প্রিডমিনেন্ট আইবিএস এর জন্য ভালো ওষুধ কোনটি? বেসিক্যালি আমরা আইবিএস রিজেনারেটিভের মাধ্যমে খুব সফলতার সাথে ট্রিটমেন্ট করছি। সো রিজেনারেটিভ মেডিসিন ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ মেডিসিন, যেখানে আমরা চেষ্টা করি বডিকে হিলিং করতে, রিপেয়ার করতে, যেন বডি নিজেই আবার নর্মাল একটা বডির মতো ফাংশনিং হয়ে যায়। সো মোহাম্মদ রাফি, আপনাকে রিকোয়েস্ট করবো, যদি ইউ হ্যাভ ডায়রিয়া প্রিডমিনেন্ট আইবিএস, দেন কনসাল্ট উইথ আস। আমাদের পেজ মডারেটর এখানে আপনাকে আমাদের অ্যাড্রেস এবং আমাদের কনসালটেশন নেবার সিস্টেমটি দিয়ে দিবেন। আশা করি আপনি উপকৃত হবেন, বিকজ আইবিএস ইজ সামথিং যেটা আমরা সবসময় বলে আসছি যে সারা জীবনে কখনোই ভালো হয় না, বাট রিজেনারেটিভ ওয়েতে আইবিএস ভালো করা সম্ভব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়ারিজ অ্যান্ড প্লিজ কনসাল্ট উইথ আস, উই উইল গিভ ইউ আ প্রপার সলিউশন ইনশাল্লাহ। মোহাম্মদ মনিরুজ্জামান, আচ্ছা সামাদ যদি একটা প্রশ্ন নিয়ে ব্রেইন বুস্টার খাওয়ার ব্যাপারে ওভারঅল আলোচনা করুন। আই ডোন্ট নো অ্যাবাউট ব্রেইন বুস্টার বলতে কি বোঝাতে চাচ্ছেন, ইজ আ মেডিসিন অর সামথিং? সো আমি আসলে বুঝতে পারছি না। ইফ ইট ইজ আ মেডিসিন, আই এম সরি, আমি আসলে ব্রেইন বুস্টার কখনো ইউজ করিনি, তবে ব্রেইনের সেলসগুলোকে ফাংশনিং করার জন্য অনেক সাপ্লিমেন্টস আছে, এটা নিয়ে আমি আগে অনেক আলাপ করেছি। সামাদ চৌধুরী, আপনি আমার রেগুলার ফলোয়ার্স, সো আপনি আমার মেমোরি লস অথবা ব্রেন রিলেটেড কোনো ইস্যুস নিয়ে যে ভিডিওসগুলো আছে ওগুলো দেখলে অনেকখানি আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। মোহাম্মদ মনিরুজ্জামান, ওকে ওকে তারিকুল ইসলাম তারেক প্রশ্ন করেছেন, যাদের বুক ধরপড় করে তাদের কি করণীয়? সো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা পিক করলাম, বিকজ পালপিটেশন বা বুক ধরপড় করা এটা একটা সাইন অফ করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, কিন্তু পালপিটেশন কিন্তু আরো অনেক ধরনের ক্রনিক ডিজিজের একটা সিমটম। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থাইরয়েড রিলেটেড যদি কারো কোনো ইস্যুস থাকে তখনও কিন্তু পালপিটেশন হয়। এছাড়া কারো যদি অনেক স্ট্রেস ডিসঅর্ডার থাকে, অ্যাংজাইটি থাকে, সেখান থেকেও পালপিটেশন হয়। এছাড়া কারো যদি কোনো ধরনের আদার্স কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে অথবা অতিরিক্ত ওয়েট গেইন থাকে, তাদেরও কিন্তু পালপিটেশন হয়। সো পালপিটেশন একদিকে যেরকম হার্ট ডিজিজের একটা লক্ষণ, অন্যদিকে আরো অনেকগুলো ডিজিজের একটা লক্ষণ। সো আপনার যদি পালপিটেশন হয়ে থাকে, আপনি দেরি না করে অ্যাট বেস্ট একটা ইসিজি অথবা ইকোকার্ডিওগ্রাম করে এক্সক্লুড করে নিন যে আপনার হার্টের কোনো প্রবলেম নেই অথবা আছে। যদি হার্টের কোনো স্পেসিফিক কারণে হয়ে থাকে সেটার অবশ্যই চিকিৎসা আছে, আর যদি হার্ট ছাড়া অন্য কোনো ক্রনিক ডিজিজের জন্য হয়ে থাকে সেটা ট্রিটমেন্ট নিতে হবে। আবারও বলে নিই, আরও কিছু কারণ আছে পালপিটেশনের, অনেক বেশি উইকনেস অথবা অনেক বেশি নিউট্রিশনের অভাব বা ম্যাল নিউট্রিশন থেকেও কিন্তু পালপিটেশন হয়। সো বুক ধরপড় করা অনেক কারণ আছে, নট অনলি যে হার্ট প্রবলেম। সো আগে জেনে নিতে হবে কেন হচ্ছে, দেন আমরা এটার প্রেসক্রাইব করবো যে এটার জন্য কি মেডিকেশন অথবা কি ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। ওকে, আল্লাহজ মাওলানা কাউসার কাদেরি, উনি সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে প্রশ্ন করেছেন এবং ওনার প্রেশার, হাই প্রেশারও আছে এটাও বলতে চাচ্ছেন। সো আজকে আসলে আমরা পুরোপুরি একটা আলাদা টপিক নিয়ে কথা বলছি, হার্ট ডিজিজ। আপনার প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, আমি ইনশাল্লাহ টেক্সটের মাধ্যমে এটা দিয়ে দিব। এবং আমাদের আমি যে পেজ থেকে লাইভ করছি, ডক্টর খালেদা এদি বিনতে আব্দুল্লাহ অথবা ইডব্লিউ ভিলা মেডিকেল পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল, যে কোনো জায়গায় আপনি সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে আমাদের এবং আমাদের কলিগসদের যথেষ্ট ভিডিওস পাবেন। সো আপনি সেখান থেকে আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের সাথে কনসাল্ট করতে চান তাহলে আমাদের যে হটলাইন নাম্বার আছে তার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। সামাদ চৌধুরীকে অনেক ধন্যবাদ, উনি সবসময় আমাদের লাইভ অনেক সবার লাইভই শেয়ার করেন। জানি আলম প্রশ্ন করেননি, জানতে চেয়েছেন ম্যাডাম আপনার সাথে কনসাল্ট করতে চাই। নিশ্চয়ই, যদি কনসাল্ট করতে চান আমার পেজ মডারেটর এখানে আমার লাইভ শেষ হওয়ার পরে বা লাইভের মধ্যে আমাদের অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং, কনসালটেশন করার জন্য প্রসিডিউর সবকিছু লিখে দিবেন। আপনি কাইন্ডলি যোগাযোগ করলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ।
অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আরেকজনও আমাকে সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে প্রশ্ন করেছেন। আমি আবার বলছি, আমাদের ভিডিওস আছে আমাদের চ্যানেলে, ইউটিউবে আমার এবং আমার কলিগসদের ওই ভিডিওসটা কষ্ট করে একটু দেখে নেবেন, আর এই পেজটা স্ক্রল করলেও পেয়ে যাবেন। সো সমস্যা নেই, ইনশাল্লাহ আপনাদের সমাধান আমরা দিতে পারবো। যেহেতু আজকে টপিকটা হার্ট নিয়ে, সো আমি চেষ্টা করছি হার্টের ব্যাপারেই কথা বলার জন্য। আচ্ছা, শামিম খান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আব্বু কি সমস্যা দেখা দিলে বুঝতে হবে যে আমার হার্টের সমস্যা আছে বা হতে পারে? থ্যাংক ইউ, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিমটমস, সো করোনারি আর্টারি ডিজিজ ডেভেলপ হওয়ার সিমটমস আলাদা, আবার কনজেনিটাল ডিজিজ থাকলে সিমটম আলাদা। সো কনজেনিটাল ডিজিজ যেগুলো থাকে, যেগুলো হার্টের স্ট্রাকচারের প্রবলেম থাকে, সেপ্টাল ডিফেক্ট থাকে, ভালভুলার ডিজিজ থাকে, রিউম্যাটিক আর্থ্রাইটিস থাকতে পারে। সো এই ধরনের ডিজিজগুলোতে অবশ্যই ছোটকাল থেকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। একটা খুব ইম্পর্টেন্ট সমস্যা যেটা বাচ্চাদের আন্ডার 5 চিলড্রেনদের দেখা যায়, সেটা হচ্ছে ম্যালনিউট্রিশন। সো ম্যালনিউট্রিশন খাবারের অভাবে তো আছেই, আবার দেখা যাচ্ছে ঠিকমতো বাচ্চা সবকিছুই খাচ্ছে বাট ওয়েট গেইন করছে না যতটুকু তার গেইন করা প্রয়োজন। সো ম্যালনিউট্রিশন কিন্তু একটা খুব আর্লি সিমটম অফ কনজেনিটাল হার্ট ডিজিজ। সো কনজেনিটাল হার্ট ডিজিজ যেহেতু শিশুকালেই বা ছোটকালেই ডায়াগনোসিস হয়ে যায়, সো এইটা একটা খুব ইম্পর্টেন্ট সিমটম অফ হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ। অ্যান্ড সেকেন্ড ইজ, যদি কনজেনিটাল হার্ট ডিজিজ সিমটম বলি, যে বাচ্চাদের হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি হয়, যেটাকে আমরা এনিমিয়া বলি। সো এনিমিয়াও কিন্তু ডেভেলপ করে এবং দেখা যায় যে সব বাচ্চারা যেরকম খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, এসব বাচ্চারা কম্পারেটিভলি কম এবং হাঁপিয়ে যায় এবং তারা একটু রেস্টে থাকতে পছন্দ করে। সো এই জিনিসগুলো খুবই কমন কিছু সিমটমস। এছাড়া ডক্টরের কাছে গেলে ডক্টর তো হার্ট রেট অথবা আদার স্টেট ইকোকার্ডিওগ্রাম বা যেটাই করা দরকার সেটা করে দেখেন। বাট এরকম কোনো সিমটমস যে শিশুদের মধ্যে দেখেন ম্যালনিউট্রিশন হচ্ছে, সবকিছু ঠিকমতো খাওয়া দাওয়া করার পরও অন্য বাচ্চাদের সাথে নর্মালি সে খেলাধুলা করতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অথবা হাতের তালু অথবা পায়ের তালু অথবা চোখের নিচটা অনেক বেশি সাদাটে মনে হচ্ছে, এনিমিক মনে হচ্ছে, তখন আর দেরি না করে অবশ্যই ডক্টর কনসালটেশনে চলে যাবেন যে কোনো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা। ফাইন। আর এখন যে করোনারি আর্টারি ডিজিজ, যেটা থেকে আসলে বেসিক্যালি আমাদের মেইন ইস্যুজ, আমাদের খুব কমন যে হার্ট অ্যাটাক হচ্ছে অথবা হার্টে ব্লক হচ্ছে, এগুলোর সিমটমস খুবই নাম্বার ওয়ান সিমটমস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে পালপিটেশন হয়, অনেক সময় চেস্ট পেইন হয়, অনেক সময় অনেকে মনে করেন যে অ্যাসিডিটির পেইন, এটা মিড চেস্ট পয়েন্টে হয়। সো তখন অনেকে মনে করেন অ্যাসিডিটির পেইন এবং দেখা যায় যে অ্যান্টাসিড বা যেতে ওষুধ খেলে এটা অনেকটা রিলিফও পান, কিন্তু এখানে কিন্তু একটু কনফিউশন থেকে যায়। সো অনেকে অ্যাসিডিটির পেইন মনে করে কন্টিনিউয়াসলি যদি ওষুধ না খেয়ে একটু ডক্টরের কাছ থেকে এক্সক্লুড করে নেন যে আপনার এই পেইনটা মেক শিওর যে স্টমাক থেকে আসছে, নট ফ্রম দ্য হার্ট, তাহলে বেটার। এছাড়া চেস্ট পেইনের সাথে অনেক সময় সোয়েটিং থাকে, ঘাম থাকে, অনেক সময় ভমিটিং থাকে। সেগুলো খুব আমরা কার্ডিনাল সাইন বলি, খুবই মানে একদম স্পেসিফিক, যে চেস্ট পেন, সোয়েটিং, ভমিটিং, এই তিনটা থাকলে ধরেই নেওয়া যায় যে করোনারি আর্টারি ডিজিজ, হার্ট অ্যাটাকের সিমটমসগুলো হচ্ছে। আর করোনারি আর্টারি ডিজিজ হওয়ার আগের দিকে যদি কোনো বুঝতে চান, তাহলে সাধারণত যেটা হয়, একটু অবেজ থাকলে বা কোলেস্ট্রল কারো বেশি থাকলে অথবা হঠাৎ চেস্ট পেইন হওয়া, এই ধরনের প্রবলেমগুলো হলে, একটু কাজ করলে হাঁপিয়ে যাওয়া, হ্যাঁ, যেটা নর্মালি হওয়ার কথা না, এই ধরনের ইস্যুসগুলো হলে আপনারা দেরি না করে অবশ্যই একটা ফুল চেক আপ করে নেবেন। কোলেস্ট্রলটা কেমন আছে, যদি কোনো স্মোকিং এর হিস্ট্রি থাকে এটাকে কমাতে হবে, হার্ট ইকোটা করিয়ে নেবেন যে ইজেকশন ফ্র্যাকশন ভালো আছে নাকি, দরকার হলে ডক্টর যদি অ্যাডভাইস করেন অ্যানজিওগ্রাম করিয়ে নেবেন যে কোনো ব্লকেজ শুরু হচ্ছে কিনা। আরও যেটা অ্যাডভান্সলি যদি কেউ বুঝতে চান যে হার্টের ব্লাড সার্কুলেশনে কোনো ইস্যুস আছে কিনা, সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানে ভালো কিছু ডিভাইস বা মেশিন নিয়ে আসছে বাংলাদেশে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমি যেখানে কাজ করছি ডব্লিউভিলা মেডিকাতে একটি ডিভাইস আছে যেটাকে আমরা বলি বায়োমেডি পালস, যেটার মাধ্যমে প্রত্যেকটি অর্গানের সার্কুলেশন, ব্লাড ফ্লো ভালো আছে কিনা বা ব্লাড ফ্লোতে কোনো প্রবলেম আছে কিনা, এটা খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করা যায়। সো এটাও কিন্তু একটা ওয়ে যে আপনি আর্লি যদি ডায়াগনোসিস করতে চান যে আপনার হার্টে কোনো ডিজিজ আছে কিনা। সো এটা আমরা এখানে ইডব্লিউভিলা মেডিকাতে ইনভেরিয়েবলি করছি। সো দিজ আর দ্য সিমটমস বেসিক্যালি।
কনজেনিটাল এবং করোনারি আর্টারি হার্ট ডিজিজের। সো এগুলো সিমটমসের কোনো একটি থাকলে দ্রুত ডক্টরের পরামর্শতে চলে আসবেন, দেরি করবেন না। অনেকে চুল পড়া নিয়ে প্রশ্ন করেছেন। সো সাউথ কোরিয়া থেকে উনি প্রায় আমাদের সাথে যুক্ত হন। আসলে এটা ডার্মাটোলজিস্টরা আপনাকে ভালো সাজেশন দিতে পারবে। আমাদের ইডব্লিউ ভিলামেডিকা পেজে আমাদের ডার্মাটোলজিস্টরা চুল পড়া এবং চুল গজানো নিয়ে অনেক ভিডিওস আছে, যে কিভাবে তারা সফলতার সাথে পিআরপি ট্রিটমেন্ট করছেন। সো ইউ ক্যান সি দ্যাট, আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। জানে আলমের একটা প্রশ্ন ছিল, আমার মাঝে মাঝে বুকটা জ্যাম হয়ে যায়, ভারী ভারী লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, প্লিজ গিভ মি অ্যাডভাইস। ওকে, একটু আগে অ্যাডভাইসটা আমি দিয়েছি জানে আলম সাহেব, আপনার প্রশ্নটা অনেকটাই অ্যাড্রেস হয়ে গেছে ওখানে। যে এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে দেরি করবেন না, কনসালটেশন নেবেন ডক্টরের। ডক্টর নিশ্চয়ই আপনাকে একটা চেক আপ দিবেন, একটা ইকোকার্ডিওগ্রাম, প্রয়োজন হলে আপনার কোলেস্ট্রল লেভেলটা দেখবেন, থাইরয়েড ইস্যুসটা দেখবেন, আপনার ওয়েটটা দেখবেন এবং আপনার আদার্স হরমোন ব্যালেন্সটা দেখবেন, এবং যদি দরকার হয় অ্যানজিওগ্রাম করবেন। সো অবশ্যই ইনশাল্লাহ আপনি ডক্টরের পরামর্শ নিন, আপনি বাসায় দেরি করেন না। সো তালুকদার বুলবুল সাইনাসের ব্যাপারে কথা বলতে বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সাজেশন। আমি নেক্সট লাইভে চেষ্টা করব সাইনোসাইটিস নিয়ে কথা বলার জন্য। মিজানুর রহমান ম্যাডাম, কোন ধরনের খাবার লাইফস্টাইল চললে হার্ট ডিজিজ থেকে এড়ানো যায়, পরামর্শ দিলে উপকৃত হতাম। অবশ্যই একটু আগে আমি বলেছি যে যেগুলো ব্যাড হ্যাবিট সেগুলোকে আগে বর্জন করতে হবে, যেটা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, এগুলো অ্যাভয়েড করা লাইফস্টাইলের মধ্যে পড়ে। এগুলোকে স্টপ করে দিতে হবে অথবা অ্যাভয়েড করতে হবে, যেটাই সম্ভব। অ্যান্ড রেগুলার অ্যাটলিস্ট 30 মিনিটস ওয়াক আর এক্সারসাইজ, যেটা আপনার ব্লাড সার্কুলেশনকে ভালো লাগবে, সেটা হচ্ছে লাইফস্টাইলের মধ্যে চলে গেল। আর যদি খাবারের কথা বলেন, অফকোর্স চেষ্টা করবেন যে যেটাতে তৈলাক্ত খাবার কিন্তু খারাপ না, বাট ব্যাড ফ্যাট সোর্স যেটা, সেটা যেন না আসে। লাইক আমি যেরকম পার্সোনালি প্রেফার করি যে সয়াবিন তেলটা ইউজ না করে যদি সম্ভব হয় সরিষার তেল অথবা কোল্ড কম্প্রেস কোকোনাট অয়েলটা রান্না ইউজ করা, দেন বেশি করে মাছ খাওয়া রাদার দেন রেড মিট, যেটাকে রেড মিটটাকে অ্যাভয়েড করা, যত কম খাওয়া যায়, যেটাকে আমরা গরুর মাংস বলি, এবং ফার্মের মুরগি। সো যেখানে প্রচুর মেডিসিন দেওয়া হয়, অনেক হরমোনস দেওয়া হয়, যেগুলো হার্ট ডিজিজের জন্য খুবই রিস্ক ফ্যাক্টর। দেশি মুরগি খাওয়ার চেষ্টা করা, রেড মিট সপ্তাহে 1বার বা 2বার খাওয়া, রেগুলার এক্সারসাইজ, ব্যাড হ্যাবিট বর্জন, এগুলো করলেই মোটামুটি। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যা খাচ্ছেন সেটা প্রপার মেটাবলিজম হচ্ছে কিনা, আপনার টয়লেট ক্লিয়ার আছে কিনা, এগুলো দেখা। যদি কোনো নিউট্রিশনের অভাব থাকে, যেরকম ভিটামিন ডি, সেগুলোকে ফিল আপ করা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে প্রচুর শাকসবজি খাওয়া অবশ্যই, এবং সাথে সামুদ্রিক মাছ বেশি করে খাওয়া, এগুলো সবই কিন্তু হেল্প করে হার্ট ডিজিজ প্রিভেনশনের জন্য। তারপর আমাদের এখানে আসলে আই এম নট দ্য নিউট্রিশনিস্ট, আমি একটা গাইডলাইন দিতে পারি। আর ইন ডিটেলস যদি কেউ হার্ট ডিজিজ প্রিভেনশনের জন্য নিউট্রিশন অ্যাডভাইস চান, তাহলে আমাদের এখানে খুব এক্সপার্ট নিউট্রিশনিস্ট আছেন, উনি আপনাকে আরো ইন ডিটেলস হেল্প করতে পারবেন। আই থিঙ্ক আমার লাইভের প্রায় শেষ পর্যায়ে, কিন্তু অনেকের কোনো প্রশ্ন আনসার দিতে পারছি না। আচ্ছা, কমন একটা প্রশ্ন বলি, অ্যালার্জি নিয়ে প্রশ্ন করেছেন অনেকেই। আমি অ্যালার্জি নিয়ে বোধহয় একটা লাইভ করেছি অথবা ভিডিওস আছে, তারপরও আমি সাজেশনটা রাখলাম নেক্সট আমি সাইনোসাইটিস, অ্যালার্জি, এই ধরনের জিনিস নিয়ে একটা লাইভ করলে আপনাদের আনসারগুলো ইনশাল্লাহ তখন দিয়ে দিতে পারবো। টিল নাও আমি এখন আমার লাইভ শেষ হলে টেক্সটের মাধ্যমে আনসার দিয়ে দিচ্ছি। আরেকজন প্রশ্ন করেছেন যে আপু চুল পড়া, চুল নিয়ে বলেছি অলরেডি। সো একটা লাস্ট কোশ্চেন, সুলতানা রাজিয়া, 13 বছরের ছেলে স্বাস্থ্য ভালো করার উপায় সম্পর্কে কিছু বলেন। সে পর্যাপ্ত খায় কিন্তু তারপরও শুকনো। ওকে সুলতানা রাজিয়া, জাস্ট লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি। আপনার 13 বছরের ছেলে যদি স্বাস্থ্য ভালো না হয়, সেক্ষেত্রে আমরা আসলে সায়েন্টিফিক ওয়েতে দেখবো আসলেই তার হাইট অনুযায়ী ওয়েট কতটুকু আছে, মাসেল কতটুকু আছে, প্রোটিন কতটুকু আছে, ফ্যাট কতটুকু আছে। সো এটা জানার জন্য অ্যাডভান্স ডিভাইস আছে, সেটা ইউজ করতে হবে এবং জানতে হবে যে আসলেই তার ওজন কম কিনা। অনেক সময় দেখা যায় যে মায়েদের চোখে ছেলেমেয়েরা সবসময় শুকনো, সেটা না। আসলে যদি বাচ্চা ম্যালনিউট্রিশনে ভুগে, তাহলে অবশ্যই নিউট্রিশন অ্যাপ্রোচ এবং সাপ্লিমেন্টসের মাধ্যমে আপনার বাচ্চা ট্রিটমেন্ট সম্ভব।
তবে কেন যে ম্যালনিউট্রিশনে ভুগছে সেটাও আমাদের একটু জেনে নিতে হবে, যে তার কোনো সে ছোট কাল থেকেই ম্যালনিউট্রিশনে ভুগছে কিনা, তাহলে তার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা, তার কোনো পালপিটেশন আছে কিনা, তার পড়াশোনার কনসেন্ট্রেশন কিরকম, তার খেলাধুলার লেভেলটা কি, তার কোনো শ্বাসকষ্ট অথবা ব্রিদিং ইস্যুজ আছে কিনা, এগুলো আমরা সর্ট আউট করে নিব। সো ডক্টর কনসালটেশনের পরে যদি কোনো ডিজিজ না থাকে, জাস্ট সিম্পল ম্যালনিউট্রিশন থাকে, তাহলে অবশ্যই আমাদের নিউট্রিশনিস্ট হেল্প করবেন, এবং ডিজিজ যদি থাকে তাহলে অবশ্যই আমরা আছি হেল্প করার জন্য। সো ডেফিনেটলি আপনি একটু আমাদের কনসালটেশন নিয়ে নেবেন। ওকে, লাস্ট প্রশ্ন বললেও আসলে প্রশ্ন শেষ হয় না। সো শফিকুর রহমান ভুইয়া জিজ্ঞেস করেছেন, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বারবার ভুলে যাওয়া বা মনে না থাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে কিভাবে পারি? দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া থেকে প্রায় অনেকেই আমাকে মানে লাইভে আমাকে কমেন্টস করেন। দ্যাটস ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি আসলে এটার অনেক ডিটেলস কথা বলার আছে। রিকোয়েস্ট করব শফিকুর রহমান ভুইয়া, আমার এই পেজে মেমোরি লস হওয়ার অথবা মেমোরি রিলেটেড কিছু ভিডিওস আছে, আপনি ওগুলো একটু দেখে নিন। এবং যদি যেহেতু আপনি বাইরে থাকেন, ফিজিক্যালি আসতে পারবেন না, সো আমাদের সাথে অনলাইন কনসালটেশন করতে পারেন। সো আমি আমার লাইভের শেষ পর্যায়ে, থ্যাংক ইউ, অনেকেই জয়েন করেছেন, অনেক কমেন্টস করেছেন। সো হার্ট ডিজিজ আসলে সবার জন্যই খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ টপিক, এই জন্যই হয়তো বা এত ভিউয়ার্স পেয়েছি আমরা। সো আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি, লাইভে কখন ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, লাইভে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা সম্ভব যে এই সিমটমস দেখলে আপনি ডক্টরের কাছে আসবেন, এটা আপনি ইগনোর করবেন না, এটা আপনি করবেন বা এটা করবেন না। বাট স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য অবশ্যই ফিজিক্যালি অথবা অনলাইন কনসালটেশন করুন, এবং সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আপনাদের সাজেস্ট করা কোনো একটি টপিক নিয়ে লাইভে। আসসালামু আলাইকুম।